একটা রাজ্য যেখানে রাজারা শুধু সিংহাসনের জন্য যুদ্ধ করেননি, নিজেদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট হয়েছিলেন। আর একটা দরবার যেখানে উজির বসে রাজাদের শত শত বছরের কাহিনী শোনাচ্ছেন মহারাজকে। আর সেই কাহিনীর মধ্যেই উঠে আসছে ত্রিপুরার রাজনীতি, প্রশাসন, উত্তরাধিকার আর বদলে যাওয়া সময়ের ছবি। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। রাজমালার পঞ্চম খণ্ড বা পঞ্চম লহর এর সম্পূর্ণ বিস্তারিত ইতিহাস আজ আমরা জানব। রাজমালার পঞ্চম লহরের ইতিহাস, যেখানে মধ্যযুগীয় ত্রিপুরা ধীরে ধীরে আধুনিক রাজনৈতিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরার ইতিহাসের রাজমালা শুধু একটি গ্রন্থ নয়, বরং একটি দীর্ঘস্থায়ী রাজতান্ত্রিক ঐতিহ্যের জীবন্ত দলিল। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্রিপুরার রাজারা কিভাবে শাসন পরিচালনা করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, প্রশাসন পরিচালনা করেছেন এবং নিজেদের বংশ পরম্পরায় সংরক্ষণ করেছেন, তার ধারাবাহিক বিবরণ আমরা পাই রাজমালা থেকে। আর বিশেষ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লহর ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ত্রিপুরার ইতিহাসে রাজমালা শুধু একটি গ্রন্থ নয়, বরং একটি দীর্ঘস্থায়ী রাজতান্ত্রিক ঐতিহ্যের জীবন্ত দলিল। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্রিপুরার রাজারা কিভাবে প্রশাসন পরিচালনা করেছেন তার একটা ধারাবাহিক বিবরণ হচ্ছে রাজমালা। এই বিশাল ঐতিহাসিক কাব্যগ্রন্থ একাধিক লহর বা খণ্ডে বিভক্ত। প্রতিটি লহরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সময়ের পর্বের ইতিহাস সংরক্ষিত হয়েছে। আর সেই ধারাবাহিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাজমালার পঞ্চম লহর। রাজমালার পঞ্চম খণ্ড বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ত্রিপুরা রাজ্যের এমন একটি সময়ের ইতিহাস তুলে ধরে যখন রাজতান্ত্রিক ক্ষমতার কাঠামো আরও সুসংগঠিত হচ্ছিল এবং রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছিল। এই লহরে রাজধর মাণিক্য থেকে রামগঙ্গা মাণিক্য পর্যন্ত শাসকদের ইতিহাস বর্ণিত হয়েছে। তবে পঞ্চম লহরকে শুধুমাত্র রাজাদের তালিকা হিসাবে দেখলে মনে হয় ভুল হবে, কেননা এটি আসলে একটি রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের দলিল, যেখানে রাজ্য পরিচালনা, রাজপরিবারের উত্তরাধিকার, দরবারি পদবি, সামরিক শক্তি এবং প্রশাসনিক কাঠামোর নানা দিকের পরিচয় এই পঞ্চম লহরে বর্ণনা করা হয়েছে। ত্রিপুরার মাণিক্য বংশ ভারতীয় উপমহাদেশের অন্যতম দীর্ঘস্থায়ী রাজবংশ। এই রাজবংশের রাজারা শুধু রাজনৈতিক শাসকই ছিলেন না, তারা ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়ের এবং রাজকীয় ঐতিহ্যের ধারক এবং বাহকও ছিলেন। পঞ্চম লহরে সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষিত রয়েছে। কাশীচন্দ্র মাণিক্যের সময় অর্থাৎ 1826 থেকে 29 খ্রিস্টাব্দে পঞ্চম লহর দুর্গামণি উজির দ্বারা রচিত। কাশীচন্দ্র মাণিক্যের সময় এবং কাশীচন্দ্র মাণিক্যের শাসনকাল ছিল 1826 থেকে 29। পঞ্চম খণ্ড দুর্গামণি উজির দ্বারা রচিত হয়। পঞ্চম খণ্ডের সঙ্গে বিশেষভাবে জড়িত একটি নাম, সেটি হচ্ছে দুর্গামণি উজির। তিনি এই অংশের বক্তা এবং বর্ণনাকারী হিসাবে পরিচিত। উজির শব্দটির অর্থ হল মন্ত্রী বা উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তা। অর্থাৎ দুর্গামণি উজির শুধু একজন সাহিত্যিক ছিলেন না, বরং তিনি রাজদরবারের একজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিত্বও ছিলেন। তার মাধ্যমে পঞ্চম লহরের ঘটনাবলী সংকলিত ও উপস্থাপিত হয়। এই ইতিহাস তিনি মহারাজ কাশীচন্দ্র মাণিক্যের সামনে বর্ণনা করেছেন। এটি থেকে বোঝা যায় যে পঞ্চম লহরের রচনা পরিবেশ ছিল সম্পূর্ণ রাজদরবার কেন্দ্রিক। রাজসভা শুধু প্রশাসনিক কেন্দ্রই ছিল না, বরং ইতিহাস সংরক্ষণ ও রাজবংশীয় স্মৃতি রক্ষার একটা প্রধান স্থানও ছিল। পঞ্চম লহরের রচনাকাল সাধারণভাবে ধরা হয় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক। তবে মনে রাখতে হবে, রাজমালা কোনো একক লেখকের এক সময়ের রচনা নয়। এটি বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজসভায় পৃষ্ঠপোষকতায় ধীরে ধীরে সম্পূর্ণ হয়েছে।
ফলে এর মধ্যে মৌখিক ঐতিহ্য, দরবারি স্মৃতি, প্রশাসনিক তথ্য এবং পরবর্তী সংকলনের প্রভাব একসঙ্গে মিশে আছে। পঞ্চম লহর এর মূল বিষয় হলো ত্রিপুরা রাজ্যের রাজবংশীয় ইতিহাসের একটি নির্দিষ্ট পর্যায় বর্ণনা করা। এখানে রাজদর মাণিক্য থেকে রামগঙ্গা মাণিক্য পর্যন্ত রাজাদের কার্যকলাপ, শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতির ধারাবাহিক বিবরণ পাওয়া যায়। এই সময়ে ত্রিপুরা শুধু একটি পাহাড়ি রাজ্য ছিল না, বরং পার্শ্ববর্তী অঞ্চলগুলির সঙ্গে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। পঞ্চম লহরের বিভিন্ন অংশে রাজাদের শাসনকাল, যুদ্ধ, প্রশাসনিক সিদ্ধান্ত, কর ব্যবস্থা এবং সামরিক শক্তির বর্ণনা পাওয়া যায়। যদিও আধুনিক ইতিহাসের মানদণ্ডে সব তথ্য সমানভাবে যাচাইযোগ্য নয়, তবুও ত্রিপুরার অতীত জানার ক্ষেত্রে ত্রিপুরার রাজবংশের রাজদরবারের ইতিহাস জানতে এটি অন্যতম প্রধান উৎস। কারণ সেই সময়ে লিখিত দলিলের সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। ফলে রাজমালার মতো রাজবংশীয় কাহিনী ঐতিহাসিক স্মৃতিকে সংরক্ষণ করেছে। পঞ্চম লহরের শুরুতে রাজধর মাণিক্যের শাসনের উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন মাণিক্য রাজবংশের একজন গুরুত্বপূর্ণ শাসক। তার সময়ে ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হতে শুরু করে। এই সময় রাজদরবারের কার্যক্রম, সামরিক সংগঠন এবং রাজ্য পরিচালনার বিভিন্ন দিক আরও সুস্পষ্ট আকার ধারণ করে। রাজধর মাণিক্যের পর একের পর এক রাজা ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেছিলেন। প্রত্যেক শাসকের সময়ে রাজনৈতিক পরিস্থিতির কিছু না কিছু পরিবর্তন ঘটে। কখনো উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব, কখনো প্রশাসনিক পুনর্গঠন, আবার কখনো প্রতিবেশী শক্তির সঙ্গে সম্পর্ক। এই সব কিছু পঞ্চম লহরকে প্রভাবিত করেছে এবং এই লহরে তা প্রতিফলিত হয়েছে। ত্রিপুরার ইতিহাসে মাণিক্য উপাধির বিশেষ গুরুত্ব ছিল। এই উপাধি শুধু রাজকীয় পরিচয় নয়, বরং রাজনৈতিক বৈধতার প্রতীক হিসাবেও ব্যবহৃত হয়েছে। রাজারা নিজেদের প্রশাসনকে প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য করে তুলতে এই উপাধির মর্যাদা বজায় রাখতেন। এই কারণে পঞ্চম লহরে শুধু ব্যক্তিগত শাসকের ইতিহাস নয়, বরং পুরো রাজতান্ত্রিক ঐতিহ্যের ধারাবাহিকতাকেও ফুটিয়ে তোলা হয়েছে। পঞ্চম লহরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর প্রশাসনিক ইঙ্গিত। এখানে রাজসভা, উজির, সভাসদ ও দরবারি শাসন ব্যবস্থার উল্লেখ থেকে বোঝা যায় যে ত্রিপুরা ছিল একটি সুসংগঠিত শাসন ব্যবস্থার অধীন এক রাজ্য। রাজাদের ক্ষমতা শুধু সামরিক শক্তির উপর নির্ভর করত না। প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় পৃষ্ঠপোষকতা এবং প্রজাদের সঙ্গে সুসম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজমালায় এসব বিষয় সরাসরি কিংবা পরোক্ষভাবে ফুটে উঠেছে। এই খণ্ড থেকে তৎকালীন ত্রিপুরার সমাজ জীবনেরও কিছু ধারণা পাওয়া যায়। এই প্রথম একটা খণ্ড যেখানে সমাজ জীবনের চিত্র ফুটে উঠেছে। রাজারা শুধু যুদ্ধ ও প্রশাসন নিয়েই ব্যস্ত ছিলেন না, তারা ধর্মীয় অনুষ্ঠান, মন্দির, দিঘি ও সামাজিক কার্যকলাপের পৃষ্ঠপোষক ছিলেন। ফলে রাজমালা শুধু রাজনৈতিক ইতিহাস নয়, সাংস্কৃতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে। পঞ্চম লহরের শেষ দিকে রামগঙ্গা মাণিক্যের শাসনের উল্লেখ পাওয়া যায়। রামগঙ্গা মাণিক্যের সময়ে ত্রিপুরার রাজনীতি আরও জটিল হয়ে উঠেছিল। রাজপরিবারের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাইরের শক্তির প্রভাব রাজ্য পরিচালনার উপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করে। তার শাসনকালে ত্রিপুরা এক পরিবর্তনশীল যুগের দিকে অগ্রসর হয়। ইতিহাসবিদদের মতে পঞ্চম লহরের অন্যতম বড় গুরুত্ব হলো এটি ত্রিপুরা রাজ্যের ধারাবাহিক রাজনৈতিক স্মৃতিকে সংরক্ষণ করেছে। শুধু ঘটনাপঞ্জি নয়, বরং রাজ্য পরিচালনার একটি ধারাবাহিক চিত্র রয়েছে। এই খণ্ড থেকে বোঝা যায় ত্রিপুরা দীর্ঘকাল ধরে একটি স্থিতিশীল রাজতান্ত্রিক কাঠামো বজায় রাখতে সক্ষম হয়েছে। আধুনিক ইতিহাস চর্চায় রাজমালাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করা হয়েছে, কারণ এটি রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় রচিত। ফলে এখানে রাজবংশের গৌরব বাড়িয়ে দেখানোর প্রবণতা থাকতে পারে।
তবুও ত্রিপুরার ইতিহাসের পুনর্গঠনে রাজমালার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যখন সমসাময়িক সরকারি নথি বা বহিরাগত বিবরণ খুব কম পাওয়া যায়, তখন রাজমালা তথ্যগুলি অমূল্য হয়ে ওঠে। ইতিহাসবিদরা সাধারণত রাজমালার তথ্যকে অন্যান্য উৎসের সঙ্গে মিলিয়ে বিচার করতে চেষ্টা করেন। তখন দেখা যায় অনেক ক্ষেত্রে রাজমালার বিবরণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে কাজ করেছে। পঞ্চম লহরের একটি বড় গুরুত্ব হল ত্রিপুরার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়কে এই লহরে তুলে ধরা হয়েছে। ভারতীয় মূলধারার ইতিহাসে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির উল্লেখ তুলনামূলকভাবে কম রয়েছে। এই পরিস্থিতিতে রাজমালা ত্রিপুরার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করেছে। ফলে এটি শুধু রাজবংশীয় দলিল নয়, বরং আঞ্চলিক ইতিহাসের একটি প্রধান উৎস। এতে পুরনো বাংলা শব্দ, দরবারি ভাষা এবং কাব্যিক ভঙ্গির ব্যবহার দেখা যায়। এই কারণে আধুনিক পাঠকের কাছে ভাষাটি কিছুটা কঠিন মনে হতে পারে। যাই হোক, পঞ্চম লহর ত্রিপুরার রাজবংশের ইতিহাস এবং অন্যান্য প্রশাসনিক ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছে। দুর্গামণি উজিরের বর্ণনা এবং কাশীচন্দ্র মাণিক্যের রাজসভার প্রেক্ষাপটে এই খণ্ডকে বিশেষ ঐতিহাসিক মর্যাদা দিয়েছে। আজও ত্রিপুরার অতীত, মাণিক্য বংশের ধারাবাহিকতা এবং আঞ্চলিক ইতিহাস বোঝার জন্য রাজমালার পঞ্চম লহর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।